আসসালামু আলাইকুম সকলকে। সকলকে আবারও একটি এমসিকিউ শর্টকাট ভিডিওতে স্বাগতম। তো আজকের এমসিকিউ শর্টকাট ভিডিওতে আমরা দেখব যে তুল্য সংখ্যা নির্ণয়ের একটা শর্টকাট দেখব আমরা আজকে। তো কিভাবে আমরা তুল্য সংখ্যাগুলোকে খুব ইজিলি নির্ণয় করে ফেলতে পারি তারই আজকে একটা টেকনিক দেখব। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা আমাদের টাইপ নম্বর 1 এ চলে যাই। তো টাইপ নম্বর 1 হচ্ছে এসিডের ক্ষেত্রে। তো এসিডের ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা নির্ণয়ের যে টেকনিকটা সেটা হচ্ছে যে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, মানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাই হবে আমাদের তুল্য সংখ্যা। যেমন HCl, HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন কয়টা, নাম্বার অফ হাইড্রোজেন কত HCl এর ক্ষেত্রে? HCl এর ক্ষেত্রে নাম্বার অফ হাইড্রোজেন কিন্তু আমাদের 1। তাহলে তুল্য সংখ্যা কত এটার ক্ষেত্রে? তুল্য সংখ্যা হচ্ছে এর ক্ষেত্রে ই কত এর ক্ষেত্রে? এর ক্ষেত্রে ই হচ্ছে 1। তারপর যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত, নাম্বার অফ হাইড্রোজেন 2। তাহলে এটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে ই সমান 2। আশা করি বোঝা গেছে। তারপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, এটা তোমরা সকলেই বুঝছো। এসিডের ক্ষেত্রে একটাই, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। যেমন নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে HNO3 নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? 1। তাহলে এটা তুল্য সংখ্যা কত? এটা তুল্য সংখ্যা হচ্ছে 1। তো এভাবে আমরা খুব সহজে এসিডের তুল্য সংখ্যা বের করতে পারি। তো এবার আমরা আমরা চলে যাই আমাদের টাইপ নম্বর 2 তে। তো টাইপ নম্বর 2 হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। তো ক্ষারের ক্ষেত্রে যে টেকনিকটা সেটা হচ্ছে যে তুল্য সংখ্যা নির্ণয়, সেটা হচ্ছে যে নাম্বার অফ OH মাইনাস, OH মাইনাসের সংখ্যাই হবে আমাদের তুল্য সংখ্যা। সাপোজ ধরা যাক যে যৌগটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা এখানে হাইড্রোক্সিল আয়ন করা ভাই, এখানে হাইড্রোক্সিল আয়ন হচ্ছে 2টা। তাহলে নাম্বার অফ OH মাইনাসই হচ্ছে আমাদের ই। যেহেতু তুল্য সংখ্যা তাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 2। এখন এই তুল্য সংখ্যার কাজটা কি? তুল্য সংখ্যার কাজটা হচ্ছে মূলত মানে মোলারিটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই তুল্য সংখ্যাটা লাগে। নরমালিটি নির্ণয় করার ক্ষেত্রে এই তুল্য সংখ্যাটা লাগে। মানে প্রত্যেকটা কাজেই আমাদের তুল্য সংখ্যাটা লাগে। তুল্য সংখ্যাটা জানা থাকলে আমাদের খুব সহজেই ইজিলি যে স্টিচিওমেট্রি যে ম্যাথগুলি আছে সেগুলি সলভ হয়ে যায়। তারপর ধরা যাক যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম টাইহাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম কি টাইহাইড্রোক্সাইড। তো এখানে হাইড্রোক্সিল আয়ন কয়টা রে ভাই? আর এখানে 3টা। তাহলে 3টা হলে তুল্য সংখ্যা হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে 3। এবার আরেকটা উদাহরণ নেই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্রুপ নম্বর 1 এর ক্ষার। তো এটার ক্ষেত্রে OH মাইনাস কয়টা? একটা। তাহলে তুল্য সংখ্যা কত এটার ক্ষেত্রে? 1। তো এভাবেই আমরা মুখস্থ না করে খুব সহজেই ক্ষারের তুল্য সংখ্যা বা অ্যাসিডের তুল্য সংখ্যা বের করে ফেলতে পারি। তো আমরা চলে যাই আর আমাদের টাইপ নম্বর 3 তে। তো টাইপ নম্বর 3 হচ্ছে লবণের ক্ষেত্রে। লবণের ক্ষেত্রে ধাতব লবণের জন্য তুল্য সংখ্যা হচ্ছে 2। যে কোনো ধাতব লবণের জন্য তুল্য সংখ্যা হচ্ছে 2। এটা আমরা একটু মুখস্থ রাখবো। যেমন ধরা যাক যে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট। তো এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি। তো এটার ক্ষেত্রে যেহেতু এটা কি ম্যাগনেসিয়ামের লবণ, তো গ্রুপ নম্বর 2 এর যে কোনো লবণেরই তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা একটা টেকনিক মনে রাখবো, আর এটা হচ্ছে যে গ্রুপ নম্বর 2 এর জন্য। গ্রুপ নম্বর 2 তে কারা আছে? গ্রুপ নম্বর 2 তে আছে এই যে বিরিয়ানি, তারপর মুগলাই, কাবাব, তারপর কি সরিয়ে বাড়িতে রাখো। এটা টেকনিক তো আমরা জানি যে ছন্দ। যাই হোক, এগুলির যে সালফেট লবণগুলি আছে প্রত্যেকটা লবণেরই তুল্য সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, গ্রুপ নম্বর 2 এর যে কোনো ধাতব লবণই ধাতব লবণের জন্যই তুল্য সংখ্যা 2। এখন আমরা আরেকটা দেখি, আমাদের চতুর্থ টাইপ দেখি এবার আমরা পদার্থ পরমাণুর ক্ষেত্রে। পদার্থ পরমাণুর ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয়ের যে টেকনিকটা সেটা হচ্ছে যে যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা। ঠিক আছে, আমরা এই জিনিসটা মনে রাখবো যে যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা। যেমন ধরো যে ভাই ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে এখানে ক্লোরিনের যোজনী কত? 1 না? কারণ আমরা জানি ক্লোরিন ফ্লোরিন মাইনাস আকারে থাকে সবসময়, ঠিক না? ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন কি এরা মাইনাস আকারে থাকে। তো এদের যোজনী হচ্ছে 1। এটা আমরা ক্লাস 8 থেকেই পড়ে আসছি। তো 1 ইন্টু 2, কারণ আমাদের সূত্রটা কি লেখা এখানে যে অতত পরমাণু ক্ষেত্রে যোজনী ইন্টু পরমাণু সংখ্যা। তো পরমাণু আছে 2টা। আর এটা এই ক্লোরিনটা কিন্তু ভাই পুরোপুরি অণু, এটা হচ্ছে অণু। 1 ইন্টু 2 সমান কত? 2। তাহলে এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 2। 2। তারপর ধরা যাক যে অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে যোজনী ইন্টু পরমাণু সংখ্যা। তো অক্সিজেন এরাও কিন্তু একটা অতত পরমাণু। তো 2 ইন্টু 2 4। এই অক্সিজেন অণুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 4। তো এবারে আমরা চলে যাই আমাদের টাইপ নম্বর 5 এ। তো টাইপ নম্বর 5 এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমাদের মেইনলি কাজে লাগবে সৃজনশীলের ক্ষেত্রে, যে কোনো জায়গায় আমাদের এটা কাজে লাগবে, মানে লাগবেই ভাই। এটা দিয়ে আর কি মেইনলি সব বাই করা যায়। আর ওটা হচ্ছে যে
যৌগ হতে, হ্যাঁ যৌগ হতে যদি আমরা তুল্য সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ। কিসের মোট চার্জ? ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ। যেমন ধরা যাক যে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা যৌগ, তো আমরা যে কোনো একটা ধরবো ভাই। কারণ যেমন সোডিয়াম ক্লোরাইড ঠিক না, ক্লোরিন অলওয়েজ মাইনাস হয়, তাহলে সোডিয়ামটা কি প্লাস। তো আমরা সবসময় ক্যাটায়নটা নিয়ে করার চেষ্টা করবো, তাহলে ইজি হবো। ঠিক আছে, যেমন সোডিয়াম কয়টা আছে এখানে, সোডিয়ামের এই যে মোট চার্জটা কিভাবে বের করবো? মোট চার্জ বের করার জন্য সেম সূত্র, যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, এটা করলে আমাদের বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে সোডিয়াম ও যোজনী দেখতে হবে, এখানে যৌগের মধ্যে যোজনী কত সেই যোজনীটা কাউন্ট করতে হবে। যৌগের মধ্যে সোডিয়াম যোজনী কত? 1 গুণ পরমাণু সংখ্যা এখানে একটাই আছে তো 1। তো এখানে কত? এই সোডিয়াম ক্লোরাইড এই টোটাল যৌগটার তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত? 1 ইজ ইকুয়ালস টু 1। তারপর ধরা যাক যে আরেকটা যৌগ নেই, যেমন ধরা যাক সোডিয়াম সালফেট। কি যৌগটা হচ্ছে ভাই? সোডিয়াম সালফেট। এখন আমরা এটাকে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের, এটার ক্ষেত্রে আমাদের সবার প্রথম কাজ হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন আকারে ভাঙায় নাও। ঠিক আছে, সালফেট আমরা জানি এভাবে থাকে SO4 2-, তাহলে বাকিটা কি হবে ভাই? Na+ হবে। ঠিক আছে, এই আয়ন আকারে ভাঙানো অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো, এটা তোমাদেরকে মানে নতুন করে শিখিয়ে দেওয়ার কিছু নাই। ঠিক আছে, তো সোডিয়াম একটা আছে, আমরা সবসময় ক্যাটায়ন নিয়ে কাউন্ট করবো। তো এখানে ক্যাটায়ন কয়টা আছে? ক্যাটায়ন এখানে আছে 2টা, ইন্টু আমরা কি বলছি যে মোট চার্জ বের করার একটাই সূত্র, যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা, যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা, যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা। তো সোডিয়াম আছে 2টা, 2 গুণ 1, যেহেতু সোডিয়ামের যোজনী কত? 1, তাহলে 2 ইন্টু 1 সমান কত? 2। তাহলে এই সোডিয়াম সালফেটের ক্ষেত্রে এই টোটাল পুরো যৌগটার মধ্যে তুল্য সংখ্যা হচ্ছে কত? 2। ঠিক আছে, তো আমরা আরেকটা টাইপে চলে যাই। তো আশা করি যে এই টাইপটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে গেলাম টাইপ নম্বর 6-এ। টাইপ নম্বর 6টা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে তুল্য সংখ্যা লাগবেই, কারণ জারণ বিজারণ করতে হলে তোমার তুল্য সংখ্যা জানলে অনেকটা ইজি হয়ে যায়। জারণ, বিশেষ করে জারণ বিজারণ সমতাকরণের ক্ষেত্রে, যেমন জারক বা বিজারকের ক্ষেত্রে। যেমন আমি একটা ধরলাম, হ্যাঁ আমাদের অনেক পরিচিত, হ্যাঁ এই পরিমাণগত রসায়নে সবচেয়ে বেশি ইউজ হয় এই যৌগটা, মানে পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, তো এই ডাইক্রোমেটকে যদি আয়ন আকারে লিখি কিভাবে লেখা যায়? 2- আকারে লেখা যায়, ঠিক না? আমরা কিন্তু জানি যে, যেমন ধরো আমরা পটাশিয়াম কি করতে চাইতেছি, এটার পাওয়ার উপরে রাখতে চাইতেছি। তো পাওয়ারের উপরে রাখার জন্য আমরা এটাকে এক্স ধরে নিব, 2x। তো এটা হিসাব নিকাশ করলে দেখবো যে এটা মানে এই টোটালটার এখানে 2x, আর এই টোটালটা হিসাব করবা, দেখবা যে এখানে মানে 2- থাকে উপরে। ঠিক আছে, হ্যাঁ 2- থাকে। তো আচ্ছা, এই Cr2O7 2- এই ক্রোমেট আয়নটা পরবর্তীতে কিসে পরিণত হয়? 2Cr3+ পরিণত হয়। আর এই লাইনটা যদি তোমরা কেউ না বুঝে থাকো যে এটার থেকে এটা হইতেছে, তো তোমরা কাইন্ডলি আমার ঝাড়ি স্যারের যে বই আছে বা যে কোনো অন্য যে কোনো বই আছে, ওই বইয়ের মধ্যে একটা ছক দেওয়া থাকে যে বিক্রিয়ার আগে কি অবস্থা এবং বিক্রিয়ার পরে কি অবস্থা, দেখবা যে দেওয়া আছে। ঠিক আছে, বইয়ের মধ্যে হাজারি স্যারের বইয়ে, অথবা তোমরা যে বই পড়ো সেই বইয়ের মধ্যে দেখবা যে বিক্রিয়ার আগের অবস্থা আর পরের অবস্থা, এটা একটু মুখস্থ রাখা লাগে। তো এটা কি 2Cr3+ পরিণত হয়। তো আমরা জারক বা বিচারকের ক্ষেত্রে যে তুল্য সংখ্যা বের করার যে টেকনিকটা, সেটা কি বলছি যে জারণ মানের পরিবর্তন। ঠিক আছে, এটা এখন কিভাবে করব? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে ক্রোমিয়ামের 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 12, আর এখানে 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 6। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এটাকে ব্যালেন্স করব। ঠিক আছে, তো ব্যালেন্স করতে পারি কিভাবে? মনে রাখতে হবে ইলেকট্রন সবসময় বিয়োগের কাজ করে, যখন আমরা ইলেকট্রনকে যোগ করব তখন এটা বিয়োগের কাজ করে। যেমন তাহলে এই পাশ থেকে আমি যদি 6টা ইলেকট্রন বাদ দিয়ে দিই, 6টা ইলেকট্রন যোগ করে দিই, ইলেকট্রন দেখতে দেখা যেতেছে যে ইনডাইরেক্টলি যোগ, কিন্তু আসলে বিয়োগের কাজটা করে। তো এখানে 6টা ইলেকট্রন যদি মাইনাস হয়ে যায়, তাহলে এপাশেও 6 হয়ে যায়, এপাশেও 6 হয়ে যায়। এখন কয়টা ইলেকট্রন আমাদের এক্সট্রা যোগ করতে, কয়টা ইলেকট্রন আমাদের যোগ করতে হইলো ব্যালেন্স করার জন্য? এই যে এখানে আমাদের কয়টা ইলেকট্রন যোগ করতে হলো ব্যালেন্স করার জন্য? 6টা। তাহলে এটার ক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে কত? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, অথবা এভাবে হিসাব করতে পারি যে 12 থেকে 6 হয়েছে, 12 থেকে আমাদের 6 হয়েছে। কত কত বাড়ছে বা কমছে? 6। তাহলে
পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6। এটা আমরা একটু মৌসের মতো রাখবো। তারপরেও এটা কিভাবে হইলো মানে দেখাই দিলাম। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি এটার একটু। যেমন ধরা যাক যে KMnO4, এটাও তো সবচেয়ে বেশি ব্যবহৃত না? তো এটাকে কিভাবে লেখা যায়? যদি আয়নাকারে লিখি, ম্যাঙ্গানেট আয়ন হিসেবে লেখা যায় MnO4 মাইনাস। এটা পরবর্তীতে কিসে পরিণত হয়? Mn2 প্লাস। তোমরা যদি এই লাইনটা কেউ না বুঝে থাকো, আমি দয়া করে বলবো যে বইয়ের মধ্যে একটা ছক আছে, দেখবা যে বিক্রিয়ার পূর্বের অবস্থা এবং পরের অবস্থা আয়নের, ওটা একটু মুখস্থ করে ফেলো দয়া করে। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7 আর এটা হচ্ছে কি +2। এখন তুমি বলো কত বাড়ছে বা কমছে? 5 বাড়ছে বা কমছে? মানে 5টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এই পাশে যদি আমি 5টা ইলেকট্রন দিয়ে দিই তাহলে কি এরা ব্যালেন্স হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। তাহলে ম্যাঙ্গানেট আয়নের ক্ষেত্রে মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 5। এটা আমরা একটু মুখস্থের মতো রাখবো। তারপর আমরা আসি যে তুল্য সংখ্যা থেকে কিভাবে আমরা অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করতে পারি। যেমন Al2O3 আর একটা যৌগ হচ্ছে আমাদের Fe2O3। এই দুটো যৌগের তুল্য সংখ্যা কত? এটা আমরা এখন ওই যে আমরা যে এতক্ষণ ধরে টেকনিকগুলি শিখলাম ওই টেকনিকটা ইউজ করে আমরা এখন বের করব। ঠিক আছে? তো আমরা ক্যাটায়ন ব্যানায়নের যে কোনোটা একটা চান্স নেব। তো আমি বলছি সবসময় ক্যাটায়নেরটা নেওয়াই ভালো। তো আমরা এটাকে যদি আয়ন আকারে ভাঙাই কি হবে বলো তো? অক্সিজেনের উপরে কি 2 মাইনাসটা চলে যাবে আর অ্যালুমিনিয়ামটা কি 3+ হয়ে যাবে। এখন কি করতে হবে? ক্যাটায়ন ব্যানায়নের মোট চার্জ, তো আমি ক্যাটায়নটাকে সিলেক্ট করলাম। তো ক্যাটায়ন কয়টা আছে? 2টা। এই যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম শোষণী কত? 3। তাহলে কত? 6। তাহলে এই যে Al2O3 এর অম্লত্ব হচ্ছে 6। ঠিক আছে? আমরা এই তুল্য সংখ্যা আসলে মূলত অম্লত্ব বা ক্ষারকত্ব হচ্ছে তুল্য সংখ্যাটাই। ঠিক আছে? তো এক্সট্রা করে আমাদের ওই সংখ্যা টংখ্যা পড়ার কোনো দরকার নেই। আমরা অম্লত্ব বা ক্ষারকত্ব যদি নির্ণয় করতে পারি তাহলে এই যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের তুল্য সংখ্যাটা পারলেই হয়ে যাবে। আর এক্সট্রা করে কোনো পরিশ্রম করা লাগে না। তো এটা কি Fe3+। আর এটাকে আয়ন আকারে ভাঙালে কি হয়? O2 মাইনাস। ঠিক আছে? এগুলো ক্লাস 9-10 এর আয়ন আকারে ভাঙানো। কেউ না বুঝে থাকলে কিছু করার নেই এটা আসলে। তো Fe3+। এখন আমরা কি জানি যে ক্যাটায়নটাকে সিলেক্ট করলাম। তো এখানে ক্যাটায়ন কয়টা? 2টা। যোজিনি কত? 3। তাহলে 3 দোকানে 6। তাহলে Fe2O3 এটারও তুল্য সংখ্যা 6। আশা করি যে বোঝা গেছে। তো আমরা আমাদের এবার সর্বশেষ লাস্ট টাইপে চলে যাই। তো আমাদের সর্বশেষ লাস্ট টাইপে হচ্ছে যে কিছু ব্যতিক্রম, যেমন ফসফরিক অ্যাসিড H3PO4 এর ক্ষেত্রে আমরা মনে রাখবো তুল্য সংখ্যা হচ্ছে 3। ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে আমরা মনে রাখবো তুল্য সংখ্যা 2। আর এটার নামটা আমার ঠিক মনে নেই, কাইন্ডলি ক্ষমা করবে আমাকে। তো এই 3টা, হ্যাঁ এই 3টা আমরা একটু মুখস্থ রাখবো। কেমনে কি কারণে হয়েছে এটা পরের হিসাব। এটা আসবো আমরা ডাইরেক্ট দিয়ে দেবো। ঠিক আছে? তারপর আরেকটা আরো একটা তুল্য সংখ্যা আমরা একটু মনে রাখবো, ওটা হচ্ছে যে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। কত? 1 সোডিয়াম থায়োসালফেটের। তারপরে ফেরাস সালফেট, যেমন ফেরাস সালফেট, হ্যাঁ দেখো ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে? এগুলো একটু ব্যতিক্রম, মানে এগুলো তুমি নর্মাল নিয়মে ফালায়া বের করতে পারবা না। একটু এগুলো একটু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম। তো আশা করি যে তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই এরকম টাইপের ভিডিও দিয়ে থাকি। তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।